সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশ সম্প্রতিকে আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। রাজনীতির ঐক্য ও অনৈক্য নিয়ে কথা বলবো আজকে আমরা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন খালিদ সাইফুল্লাহ সোহেল, জেলা প্রশাসক, কিশোরগঞ্জ। তিনি আমার সাথে যুক্ত হয়েছেন এবং যুক্ত আছেন সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুজনকে স্বাগত জানাচ্ছে। এবং যেমনটা বলছিলাম, রাজনীতির ঐক্য অনৈক্য এই বিষয়গুলো নিয়ে তো নির্বাচনের আগে থেকে আমরা আলোচনা করছি। রাজনীতিতে কতটুকু ঐক্য আছে, কতটুকু অনৈক্য আছে, রাজনৈতিক একটি দলের মধ্যেই সেই ঐক্য আছে কিনা, বা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সে ঐক্য আছে কিনা, কিংবা এই অনৈক্য কিভাবে দূর করা যায়। এখন এই রাজনীতি পৌঁছে গেছে একেবারে জাতীয় সংসদে। আমি আজকে শুরুটা করতে চাই খালিদ সাইফুল্লাহ সোহেল, আপনার কাছে আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রধানমন্ত্রী নিয়মিত আপনাদের সাথে আলোচনায় বসছেন, তিনি দিক নির্দেশনা দিচ্ছেন, তিনি স্থানীয় পর্যায়ের সরকার ব্যবস্থাকে বা স্থানীয় সরকারকে আরও বেশি শক্তিশালী করতে চাইছেন, এমনটাই আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে পাচ্ছি। দিক নির্দেশনাগুলো কি দিচ্ছেন তিনি? আপনারা কি ধরনের দিক নির্দেশনা এই সময়গুলোতে পাচ্ছেন, এবং বাস্তবতাটা আসলে কি, যে কার্যকর করতে গেলে বাস্তবতার জায়গাতে গিয়ে কোন কোন অন্তরায়গুলো ফেস করতে হতে পারে বলে আপনারা মনে করছেন? খালেদ সাইফুল্লাহ সোহেল। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভি দর্শক শ্রোতাকে, ধন্যবাদ আমাদের এনসিপির ভালো ভোকাল তুষার ইমরান। আমি ওর কথা মাঝে মাঝে শুনতে অভ্যস্ত। আজকেও কথা বলছিলাম, জাতীয় সংসদে যাইতে পারলে আরও খুশি হতাম, যদিও বা তাকে জাতীয় সংসদে যাওয়ার জন্য যারা প্রোটেক্ট করেছে তাদেরই কাছের মানুষজন। আমার যেটা ধারণা আর কি, যেহেতু নরসিংদী আর কিশোরগঞ্জ খুব কাছাকাছি, যাক সেই পর্বে যাব না। আপনি যে প্রশ্নটা করেছেন, প্রথমত আমি ধন্যবাদ দেই বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক আজকে পর্যন্ত তারেক রহমান সাহেবকে। উনি আমাকে কিশোরগঞ্জের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। প্রথমত নিয়োগ দেওয়ার পরে আমরা ভেবেছিলাম যে খুব আনন্দ চিত্তে চেয়ারে বসা যাবে, খুব আরাম করা যাবে। আর চেয়ারে বসলে তো একটু নরম চেয়ার টেয়ার, গাড়ি টাড়ি সরকারি থাকলে একটু শরীরটাও ভালো থাকে, এই ধারণা নিয়ে আমরা বসেছিলাম। কিন্তু উনি আমাদেরকে ডাকলেন 4-5 দিন আগে। ডাকার পরে উনি মেসেজ যেটা থ্রু করলেন, এতে মনে হয়েছে অনেকে ওখানে বসেই বলছে যে আসলে এটা হয়ে কি ভুল হয়ে গেল কি না। প্রশ্নটা ওইভাবে ছিল যে উনি আমাদেরকে যেই মেসেজটা থ্রু করেছেন, সেই মেসেজটা প্রথমত যে আমি তৃণমূলকে সংগঠিত করার জন্যে এবং তৃণমূলের মানুষদেরকে মূল্যায়িত করার জন্যে, বিশেষ করে স্থানীয় সরকারকে তৃণমূল থেকে তুলে আনার জন্য তাদের যে মূল্যায়ন করতে হবে, এই মানুষগুলাকে যে সম্মান করতে হবে, এই কাজটাই জেলা পরিষদকে করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, উনি মেসেজ দিয়েছেন কোনোভাবে যে আমি আপনাদেরকে নিয়োগ দিয়েছি প্রশাসক হিসেবে, এই জন্য আমার কথা শুনতে হয়েছে। উনি সেটাও বলেছেন এবং আমরাও বলেছি যে এর আগে 16 মাস তো প্রশাসক দিয়ে চলেছে, আর আমরা যেহেতু ভোটের মাধ্যমে একটা দল 17 বছর সংগ্রাম করে আমরা ক্ষমতায় আসার পরে আপনি আমাদেরকে নিয়োগ করেছেন, এটা তো আমার কাছে মনে হয়েছে জনগণের প্রতিনিধিত্ব আমরা করছি, তার মধ্য থেকে এসেছি। এর আগে যারা ছিলেন প্রশাসন থেকে, এটা তো উনি ধন্যবাদ পাওয়ার কথা, আমরা ধন্যবাদ দিয়েছি, বাট কিছু রাজনৈতিক দল সেটা নিয়ে আলোচনা করেছে। এই জন্য উনি আমাদেরকে বলেছেন যে আপনারা কোনো অবস্থাতেই এমন কোনো কাজ করবেন না যেই কাজের জন্য আপনারা বিতর্কিত হইলে আমি বিতর্কিত হবে। আর আমি যেহেতু আপনাদেরকে অ্যাপয়েন্ট করেছি, আপনার কারণে যদি আমি বিতর্কিত হই, আমি কিন্তু বিন্দু মাত্র কাউকে ছাড় দিব না। বিশেষ কোনো কারণ আছে কি যে যারা এই ধরনের পদগুলোতে আসীন হচ্ছেন, কিংবা যাদেরকে এই ধরনের পদগুলোতে আনা হচ্ছে, তারা বেশিরভাগই রাজনীতি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, রাজনৈতিক ব্যক্তিত্ব? এটার আসলে কোনো বিশেষ কারণ আছে? বিশেষ কারণ একটাই, আপনি লোকাল গভর্নমেন্টকে যদি স্ট্রং না করতে পারেন, মেম্বার, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ স্ট্রং না করলে ওই যে গ্রামের মানুষগুলো তো মূল্যায়নটা হচ্ছে না। আর গ্রাম যদি ডেভেলপমেন্টের আওতায় না আসে, আর বিএনপির সব কর্মসূচির মধ্যে আপনি খেয়াল করবেন সেটা গ্রাম কেন্দ্রিক, খালকাটা বিপ্লব থেকে ধরে কৃষক কার্ড বলেন, গ্রামীণ কার্ড বলেন, আপনি ফ্যামিলি কার্ড বলেন, কৃষি ঋণ মৌকুফের কথা বলেন, সবগুলো বিষয়ে আপনি খেয়াল করে দেখেন তৃণমূলের এবং স্থানীয় সরকার প্রত্যন্ত এলাকার, এটাকে ডেভেলপমেন্ট করার জন্যই কিন্তু এটা হচ্ছে। আর কৃষকের বিপ্লবের মধ্য দিয়ে দেশ সবচেয়ে বেশি পরিচালিত হয়েছে। আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান এই বিপ্লবটা স্টার্ট করেছিলেন, বেগম খালেদা জিয়া সেটাকে টেনে এনেছেন, আর তার সন্তান হিসাবে
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ হিসাবে এবং 17 বছর যে মানুষটা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আমাদেরকে প্রতি বাঁকে বাঁকে যে মানুষটা পথ দেখিয়েছেন, সেই মানুষটা চাচ্ছেন যে এই লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করে দেশটাকে গঠন করতে। এটা একটা মেসেজ। এবং যাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে তারা সকলেই তৃণমূল থেকে উঠে আসা লোক। যেন আমি খালেদ সাইফুল্লাহ সোহেল ছাত্রদল যখন স্টার্ট করেছি 84-85-তে, আমি ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলাম, সেটাও ভোটে নির্বাচিত হয়েছি। সেই কবেকার কথা। সেইখান থেকে আস্তে আস্তে আমি থানা বিএনপির সভাপতি বর্তমানেও আছি। এইখান থেকে আমি এসেছি এটাতে। সুতরাং উনি বুঝেছেন যে এই মানুষদেরকে দিয়ে যদি আমি এটা করি তাহলে লোকাল গভর্নমেন্ট সবচেয়ে বেশি শক্তিশালী হবে। এবং আমরা ওনার চিন্তা চেতনা মতে, উনি নির্দেশনা মতে আরো অনেক কথা হয়েছে, আমরা আরো অনেক কথাগুলো শুনবো আসলে কি ধরনের খালেদ সাইফুল্লাহ কি ধরনের নির্দেশনাগুলো আসলে আছে সেই বিষয়গুলো নিয়ে। কারণ আমরা জানি যে তৃণমূল পর্যায়ে বিএনপির যে সাংগঠনিক অবস্থা সেটি আসলে খুব একটা যে প্রশংসনীয় সেটা বলা যাবে কিনা সেটা আপনার কাছে জানবো। কারণ আমরা বিভিন্ন সময় তৃণমূল পর্যায়ের যারা নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে হয়তো একটা হতাশা, একটা এক ধরনের আক্ষেপ থেকে তারা এই অভ্যুত্থান পরবর্তী সময়ে নানা রকমের বিষয়াদি যেগুলো আসলে মানে একটু আইন বহির্ভূত হয়ে যায় তার মধ্যে জড়িয়ে পড়েছে। তো সেই ক্ষেত্রে তৃণমূল একটা স্বস্তিজনক অবস্থায় আছে কিনা আপনার কাছে জানতে চাইবো। নিশ্চয়ই আমি চলে যেতে চাই সারওয়ার তুষার আপনার কাছে। জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন খালেদ সাইফুল্লাহ সোহেল এবং এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যে প্রশাসকরা নিয়োগ পেয়েছিলেন সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দরা নিয়োজিত হচ্ছেন বা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন, এটি নিয়ে বিশেষ করে এনসিপির পক্ষ থেকে কথা বলা হয়েছে। কেন বলা হচ্ছে? আপনাদের আশঙ্কাটা কোথায়? আপনারা আশঙ্কা বোধ করছেন কোন জায়গাটা থেকে? জি, আপনাকে ধন্যবাদ। প্রথমত আমি খালেদ ভাইকে কংগ্রাচুলেট করতে চাই। ডেফিনেটলি, অবশ্যই আমি তাকে কংগ্রাচুলেট করতে চাই। কিন্তু এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা একটা প্রশ্নবিদ্ধ নিয়োগ প্রক্রিয়া। কেন? কারণ হচ্ছে এটা বিএনপির যে 31 দফা, আমি বাংলাদেশ সংবিধানে পরে আসবো, বিএনপির 31 দফার সুস্পষ্ট লঙ্ঘন। বিএনপির 31 দফার 20 নম্বর দফায় পরিষ্কার বলা আছে, মৃত্যু এবং আদালতের রায় ছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকারি প্রশাসক নিয়োগ করা হবে না। এটা তাদের দলীয় প্রতিশ্রুতি। আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচিত প্রতিনিধিদের নির্বাহী আদেশ বলে সাসপেন্ড বা অপসারণ করা হবে না। এক নম্বর কথা হচ্ছে যে আপনার এখানে এই মুহূর্তে বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার প্রশাসক বসিয়েছিল, প্রশাসক বসায়নি আসলে, ওই জেলা প্রশাসনের ডিসি কিংবা এই ধরনের লোকদেরকে দায়িত্ব দিয়েছিল। কিন্তু পূর্বের যারা বিভিন্ন প্রশ্নবিদ্ধ নির্বাচনে কিংবা অবৈধ নির্বাচনে ভোট কারচুপির মধ্য দিয়ে যে সকল জনপ্রতিনিধি ছিলেন আওয়ামী লীগ আমলে, তাদেরকে অপসারণ করার জন্য একটা অধ্যাদেশ করেছিল অন্তর্বর্তী সরকার। আপনি সেই অধ্যাদেশকে ব্যবহার করে এই প্রশাসকটা নিয়োগ দিয়েছেন। এবং শুধু তাই না, এই অধ্যাদেশটাকে এখন আইনে পরিণত করতে যাচ্ছেন, যার সহজ মানে হচ্ছে ওখানে যে ওই যে জনপ্রতিনিধিদেরকে অপসারণ করার যে বিধান, এটা কিন্তু থেকে যাচ্ছে। অর্থাৎ আপনি ধরেন সামনে যখন নির্বাচন হবে, সেখানে যারা জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন যে জনপ্রতিনিধিরা, তাদেরকে সরকার চাইলে নির্বাহী আদেশ বলে এক কলমের খোঁচায় বাতিল করে দিতে পারবেন। কিন্তু আপনি কিন্তু এখানে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি কখনোই যারা জনপ্রতিনিধি তাদেরকে আদালতের রায় না থাকলে, আদালতের রায় থাকলে ভিন্ন কথা, কিন্তু আদালতের রায় ছাড়া আপনি তাদেরকে অপসারণ করবেন না। কিন্তু আপনি কিন্তু সেই ক্ষমতাটা রেখে দিচ্ছেন। সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সরকার বাতিল করে দিচ্ছে, আপনি জানেন। গুম, মানবাধিকার, দুদক, ব্যাংক রেগুলেশন, মাইক্রোফাইন্যান্স সহ সমস্ত বিচারক নিয়োগ। কিন্তু একটা ওই অধ্যাদেশ তারা আইনে পরিণত করছে, দ্যাট ইজ এই স্থানীয় সরকার। কারণ কি? কারণ হচ্ছে এটার মধ্যে তারা ওই ক্ষমতাটা নিজেদেরকে রাখতে চায়। কারণ যেগুলো জবাবদিহি কেন্দ্রিক অধ্যাদেশ সেগুলোকে সরকার বাতিল করে দিয়েছে, আর যেগুলো তার ক্ষমতা বাড়াবে সে অধ্যাদেশটা রেখে দিয়েছে। যেমন এই অধ্যাদেশটা, আপনি যদি একটা জনপ্রতিনিধিকে নির্বাহী আদেশ বলে বাতিল করে দিতে পারেন, অপসারণ করতে পারেন, তাহলে এর চেয়ে সোনায় সোহাগা তার কিছু নাই। তো সেই ক্ষমতাটা সরকার নিজের কাছে সংরক্ষণ করছে, এবং এটা বাংলাদেশের সংবিধান অনুযায়ীও একটা সংবিধান পরিপন্থী কাজ। কারণ আমাদের সংবিধান 59 অনুচ্ছেদের মধ্যে খুব পরিষ্কার করে বলা আছে স্থানীয় সরকার পরিচালিত হবে স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারা। কিন্তু এখানে আপনি প্রশাসক বসিয়েছেন, এবং কাদের বসিয়েছেন? এই যে 59টা জেলায় প্রশাসক বসানো হয়েছে। সমাজে তো অনেক ভালো লোক আছে, বিএনপির যারা বসিয়েছেন আমি তাদেরকে খারাপ লোক বলবো না, কিন্তু দল নিরপেক্ষ ভালো লোক কি সমাজে নাই? যারা একইভাবে পাবলিকের সাথে কানেক্টেড, জনগণের সাথে কানেক্টেড, এমন লোক কি নাই? আপনি 59 জন লোক দিয়েছেন যারা 59 জনই দলীয় লোক। শুধু তাই না, যারা হয় নির্বাচনে হেরেছেন অথবা মনোনয়ন চেয়ে মনোনয়ন পান নাই, এই ধরনের লোক। তার মানে এই যে কথাটা আসছে যে প্রাইস পোস্টিং, এখানে কিন্তু সেটাই করা হচ্ছে, এবং দলীয় লোকদের এক ধরনের পুনর্বাসন করা হচ্ছে এখানে। এবং এটা
তাদের দলীয় দফা, যেটা আমি বললাম, দলীয় দফা এবং সংবিধান দুটোরই কিন্তু সুস্পষ্ট লঙ্ঘন। এবং এটা করে আপনি একদিকে বলছেন আপনি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, অন্যদিকে আপনি তো আপনার দলীয় ইশতেহার মানছেন না। আপনাদের কি মনে হয় যে এটা আসলে কেমন হতে পারতো? দল নিরপেক্ষ যে বিষয়টি আপনি বললেন সেটা কেমন হতে পারতো? আপনি আপনি একটা এই নিরপেক্ষ মানুষটা কোথায় পাবেন? কেন পাবেন না? আপনি একটা সার্চ কমিটি করেন, আপনি নির্দলীয় লোক দেন। নিরপেক্ষ মানে ধরেন আমার বিএনপি পন্থী লোক নিয়েও সমস্যা নাই, কথাটা বোঝার চেষ্টা করেন আপা। বিএনপি পন্থী লোক নিয়েও সমস্যা নাই, মানে একটা লোক একটু মনের দিক থেকে বিএনপিকে পছন্দ করে, সবসময় সমর্থক সাথে আশেপাশে থাকে, এই ধরনের লোক নিয়ে আমার প্রবলেম নেই। আপনি দলীয় পদধারী লোকদের বসিয়েছেন। সো দিস ইজ আ পিওর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই যে ঢাকা দক্ষিণে আপনার যাকে প্রশাসক করা হয়েছে, তিনি তো নির্বাচনী ক্যাম্পেইন করছেন, উনি অত্যন্ত ভালো মানুষ, সালাম ভাইকে খুব পছন্দ করি, টকশো করেছি একসাথে অনেক। কিন্তু প্রশাসক বসিয়ে সেই প্রশাসক কি করছেন? আপনার নির্বাচনের প্রচারণা করছেন, সারা ঢাকা শহরে পোস্টারিং করেছেন, মসজিদে গিয়ে নামাজ পড়ে ভোট চাচ্ছেন, সেই ভিডিওগুলো আসছে। তার মানে কি সিটি কর্পোরেশনের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গার লজিস্টিক্স এবং ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে আপনি, এটা তো কিংস পার্টি। ওকে ফাইন, এবার আপনি কথাটা বুঝতে পেরেছেন? আমি অবশ্যই বুঝতে পেরেছি। আমি ওই প্রশ্নটাই আমি একটু খালিদ সাইফুল্লাহকে করতে চাই যে এই যে দলীয় লোকজনকে বিভিন্ন জায়গায় পদায়িত করা কিংবা তাদেরকে তারা যেমনটা বলছেন যে যারা হেরে গেছে নির্বাচনে, দেখা গেছে যে তাদেরকে অনেকখানি ক্ষতিপূরণ হিসেবে তাদেরকে পদায়িত করা হয়েছে বা বিভিন্ন জায়গায় নিযুক্ত করা হয়েছে বা নিয়োজিত করা হয়েছে, এবং এরাই পরবর্তীতে এক সময় নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচন যেটি আসছে সেটি একটা বড় নির্বাচন, এবং আমি যতদূর জানি এনসিপি এটিকে খুব গুরুত্বের সাথে নিয়েছে। তারা প্রথম দিন থেকেই এই নির্বাচনটিকে খুব গুরুত্বের সাথে তারা বলছে যে তারা এখানে তাদের সর্বোচ্চটা দিয়ে এই নির্বাচনটাতে তারা নামতে চায়। তো সেক্ষেত্রে নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা আপনার কি মনে হয়? কারণ সারার তুষার অলরেডি বলেছে অবশ্যই প্রভাব তো পড়তে পারেই। ধন্যবাদ আপনাকে। নিরপেক্ষ থাকবেন কিভাবে? ধন্যবাদ আপনাকে আপা। আপনি যে প্রশ্নটা করেছেন, তুষার ইমরানের লাস্ট কথা দিয়ে আমি শুরু করতে চাই। উনি বলেছেন নিরপেক্ষ লোক দিয়ে এই মনা কোনো মানুষকে বসানো যেত। আপনি বলেন গত 17 বছরে আমাদের নিরপেক্ষ মানুষ বিএনপিতে আছে, এটা বের করা এই শর্ট সময়ে এটা কি পসিবল ছিল? এক। নাম্বার 2, নিরপেক্ষ লোক দিয়ে এই প্রশাসন চালাইলে আপনি লোকাল গভর্নমেন্টকে কতটুকু শক্তিশালী করতে পারবেন? নাম্বার 3, ইলেকশনে প্রভাব পড়বে যেটা আপনি বলছেন, ইলেকশনে প্রভাব গত 17 মাস ক্ষমতায় ছিল তো এনসিপি অ্যাপয়েন্ট করেছেন ডক্টর ইউনূস সাহেবকে। ওনারা ক্ষমতায় থেকে সব কাজ করেছেন। ওনারা ইলেকশনের আগে পর্যন্ত ছিলেন, ইলেকশনে উপদেষ্টা থেকে পদত্যাগ করে এনসিপি করেছেন। ওনারা যে দল গঠন করেছেন, করে ওনারা কি ইলেকশনে কোনো প্রভাব বিস্তার করতে পেরেছেন? তাহলে তো এনসিপির 300 সিটের মধ্যে 200 সিটই পাওয়ার কথা ছিল, যেহেতু অভ্যুত্থানের নেতৃত্ব তারা দাবি করছেন। সুতরাং আপনি যেটা বলছেন যে লোকাল পরিষদে থাকলেই আপনি প্রভাব বিস্তার করে নির্বাচনে বের হয়ে আসতে পারবেন, ইট ইজ নট ট্রু। কজ ইজ যে ওনারা তো 17 মাসে সেটা পারে না, এই জন্য ওনারা 4টা-5টা সিট নিয়েছে, সেটাও মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় ইতিহাসের যারা বিরোধিতা করেছে তাদের দলের সাথে তারা মিশেছে। অনেকেই আমরা বলছি যে এনসিপি জামাতের বি টিম হয়েছে, বি টিম হয়ে কয়েকটা সিট ওনারা নিয়েছে, যেটা আমি কখনোই জোট ছিল। কিন্তু কার সাথে আপনি জোটটা করবেন? যাদের সাথে আপনার আদর্শের ধারে কাছে থাকে না। আপনি যখন 5ই আগস্টের অভ্যুত্থানে আমরা সকলে মিলে করেছিলাম, তখন ওনাদের একটা স্পষ্ট ভূমিকা ছিল, মাঝামাঝি অবস্থানে ছিল সবাইকে সাথে নিয়ে। তারা যখন জামাতের সাথে চলে গেলেন, তাদের দলের মূল ফোকাস যারা ছিলেন, যারা আদর্শভিত্তিক রাজনীতিটা করতেন, ম্যাক্সিমাম রিজাইন করেছেন। সুতরাং তারা যে ওই সময় ক্ষমতায় থেকে এই দলের সমস্ত কিছু করেছেন, এবং আমি প্রশাসক হওয়ার পরে দেখেছি ওনাদের যে উপদেষ্টা আসিফ সাহেব কি করেছেন, সেটা নিয়ে আজকে আমি কিছু বলবো না। সেটা যে তদন্ত না দিত, তদন্ত হচ্ছে, অনেক কিছু বেরিয়ে আসবে, এবং আপনি ইন্টারেস্টিং যে বলেন। যদি আপনি বলতে আপনার যদি কোনো সমস্যা না থাকে তো আপনি অবশ্যই বলবেন, কারণ আমাদের শুনতে কোনো অসুবিধা নাই। আমি একটা প্রশ্ন আপনার কাছে রেখে যেতে চাই। এই যে তৃণমূলের যে অবস্থা বা তৃণমূল স্বস্তিজনক অবস্থায় আছে কিনা সেই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। বিএনপি এবার তাদের শরিক দলদেরকে বিভিন্ন সিট ছেড়ে দিতে গিয়ে দেখা গেছে যে তৃণমূল পর্যায়ের অনেক ত্যাগী নেতা বা বহু বছর ধরে যারা
রাজনীতি করছে তারা তাদের যে অধিকার বা যাদের যে নমিনেশন পাওয়ার যে অধিকারটা ছিল সেখান থেকে বঞ্চিত হয়েছে এবং অনেক বিদ্রোহী প্রার্থী তৈরি হয়েছে। বিএনপির তৃণমূলের মধ্যে নানা রকমের অসন্তোষ তৈরি হয়েছে। আপনাদের কি মনে হয় যে এই যে সমস্ত কিছু মিলিয়ে স্থানীয় সরকার নির্বাচনটাকে বা স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করার যে বিষয়টি, এটি করা যাবে কত সহজে? একটা প্রশ্ন রেখে গেলাম দর্শক, ফিরছি দেশ সম্প্রতিকের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল, স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছে। আলোচনায় ফিরতে চাই রাজনীতির ঐক্য ও অনৈক্য, এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। সারওয়ার তুষার এবং খালেদ সাইফুল্লাহ সোহেল আমার সাথে আছেন। আলোচনায় ফিরতে চাই আমি এই অংশে। সারওয়ার তুষার, আপনার কাছে চলে যেতে চাই। যে বিষয়টি নিয়ে মানে আরেকটু জানতে চাই সেটি হলো একটি খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে, সেটি হলো যে সংস্কার প্রশ্নে এখন যেহেতু সংসদ উত্তপ্ত এবং প্রতিদিনই সেখানে বিতর্ক হচ্ছে, সেখানে বিতর্ক তৈরি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে, সেটি হবে কি হবে না সেটি নিয়েও কথা হচ্ছে এবং যে জবাবদিহি মূলক একটা সংসদ আমরা প্রত্যাশা করেছিলাম সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি কিনা আপনার কাছে জানতে চাইবো। এটা একটা প্রশ্ন থাকলো এবং সেই সাথে এবারে এই যে আন্দোলন, এই সংস্কার প্রশ্নে এক ধরনের আন্দোলনের কথা বলছেন জনাব নাহিদ ইসলাম এবং সেখানে তিনি ডক্টর ইউনূস অর্থাৎ সাবেক প্রধান উপদেষ্টা এবং আসিফ নজরুল সাবেক আইন উপদেষ্টা, এই দুজনকে তিনি মাঠে চেয়েছেন। উপদেষ্টারা কি এখন মাঠে নেমে, মানে সাবেক উপদেষ্টা যারা, তারা কি এখন মাঠে নেমে আন্দোলনে অংশ নেবেন, এমনটা প্রত্যাশা আপনারা কেন করছেন? না, কথাটা হলো যে তারা যেহেতু বিএনপির সাথে তাদের একটা বোঝাপড়া হয়েছে ওই লন্ডন মিটিংয়ের পর থেকে, এবং তারা যে জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো করলো সেগুলো যে এখন বিএনপি আউটরাইট বাতিল করে দিচ্ছে, 20টা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে এবং এর কনসিকুয়েন্স খুবই ভয়ঙ্কর হয় বাংলাদেশের জন্য। যেমন গুম প্রতিরোধ অধ্যাদেশ, বিএনপির শীর্ষ পর্যায়ের অন্তত একাধিক নেতা গুমের শিকার, স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং গুমের শিকার, সংসদে গেছেন আমাদের গুমের শিকার এখনো ফেরত আসেন নাই ইলিয়াস হোসেনের স্ত্রী, তিনি সংসদে আছেন সংসদ সদস্য, হুম্মাম কাদের, তিনি একজন গুমের ভিকটিমের পরিবার। তো এইরকম একটা দলের কাছ থেকে আমরা কি আশা করতে পারি যে আপনি গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে দিবেন, এবং কি যুক্তিতে? যে জাতীয় নিরাপত্তার স্বার্থে যদি আটক করা হয় সেটাকে গুম বলা যাবে না। তার মানে হচ্ছে আমরা আওয়ামী লীগকে জাতীয় স্বার্থে, আমি কোয়াইট শিওর যখন সালাউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল জাতীয় স্বার্থে দোহাই দেওয়া হয়েছিল, যে জাতীয় স্বার্থে ছিল সে থ্রেট, এটাই বলা হয়। এখন এই সরকারের যেটা ইন্টেনশন, যেটা খারাপ, সেটা হচ্ছে জাতীয় স্বার্থে শুধু আটক করবে সেটাই না, আটকের তথ্য গোপন করবে। না হলে গুমের প্রশ্ন আসছে কেন? মানে গুমের সাথে এটা সম্পর্ক কি? আপনি যদি জাতীয় স্বার্থে কাউকে আটক, আপনি যদি মনে করেন সে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, তাহলে বিশেষ ক্ষমতা আইন আছে, মানে আপনার তাদের আদালতে প্রডিউস করতে হবে। কিন্তু আপনি যখন আটক করে সেই তথ্যটা গোপন করতে চাচ্ছেন, তখনই মূলত আপনি বলছেন যে জাতীয় স্বার্থে আটক করা হলে সেটাকে গুম বলা যাবে না। মানে আপনি জাতীয় স্বার্থে আটক করে তাকে গোপনে রেখে দেবেন, কিন্তু এটাকে আমরা গুম বলতে পারবো না। আপনি জানেন যে কাউকে বিনা পরোয়ানায় হোক বা পরোয়ানা হোক আটক করলে 24 ঘন্টার মধ্যে আদালতে প্রডিউস করতে হয়, এটা হ্যাবিয়াস কর্পাস, এটা নিয়ম। কিন্তু সেই নিয়মটা অ্যাভয়েড করতে চাচ্ছে এবং এই কারণে বিএনপির এখানে আপত্তিটা এরকম দিয়েছে। দ্বিতীয় যে আপত্তি তারা বলেছে যে আইন শৃঙ্খলা বাহিনীকে সরকারের পূর্বানুমতি ছাড়া তাদের বিরুদ্ধে তদন্ত করা যাবে না। এখন যে কোনো গুম হলে প্রাইমারি সাসপেক্ট কারা থাকে? আইন শৃঙ্খলা বাহিনী থাকে। আমরা আওয়ামী লীগ আমরা সেটাই তো দেখলাম। এখন যদি তাদের বিরুদ্ধে তদন্ত মানবাধিকার কমিশন, তাদেরকে এই অধ্যাদেশে মানবাধিকার কমিশনকে সেই এখতিয়ার দেওয়া হয়েছিল যে চাইলে স্বপ্রণোদিত হয়ে সুও মুটো তদন্ত করতে পারবে, এটা সরকার বাতিল করতে চায়। তাহলে এটা নিয়ে বিভিন্ন রিপার্কেশন হচ্ছে। আপনি জানেন যে এই যে বিশেষ কমিটি যেটা করেছে সরকার, সংসদীয় বিশেষ কমিটি যারা অধ্যাদেশগুলো পুনর্বিবেচনা করছে, সেখানে একজন সংসদ সদস্য বিএনপির নওশাদ জামির, পঞ্চগড় থেকে নির্বাচিত, আমাদের সাবেক একজন বিখ্যাত স্পিকার জমিরুদ্দিন সরকারের সুযোগ্য সন্তান, তিনি কিন্তু 20 পাতার লম্বা ডিসেন্ট প্রকাশ করেছেন যে কেন এই অধ্যাদেশটা বাতিল করা উচিত হবে না। তিনি কিন্তু বিএনপির একজন সংসদ সদস্য এবং বিএনপির পন্থী যে সিভিল সোসাইটি তারাও সমালোচনা করছে, কিন্তু সরকার রেকলেস, সরকারের দিকে যাবে বোঝা যাচ্ছে। এই কারণেই বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অধ্যাদেশগুলো করেছেন, আইন উপদেষ্টা হিসেবে, তৎকালীন আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল সাহেব এটার সাথে ঘোরতরভাবে জড়িত ছিলেন। এমনকি এই সরকারের আইনমন্ত্রী, তৎকালীন অ্যাটর্নি জেনারেল,
তিনিও এই প্রত্যেকটা ড্রাফটিং করা থেকে শুরু করে তার অফিস এগুলোর সাথে জড়িত ছিল। ফলে এদের উচিত হচ্ছে এই অধ্যাদেশগুলো প্রোটেক্ট করা এবং তাদেরকে প্রোটেক্ট করার রাস্তা বের করতে হবে। না হলে ব্যাপারটা এই দাঁড়াবে যে একটা গণঅভ্যুত্থানের পরে আপনি একটা আচমকা মওকা পেয়ে গেছেন, আপনাকে ছাত্র জনতা বসিয়ে দিয়েছে, মানে আপনাকে মানে এই পুরো উপদেষ্টা পরিষদ, আপনি একটা পেইড লিভে মজায় মজায় পিকনিক মুডে থেকে 1.5 বছর কাটিয়ে চলে গেলেন। কিন্তু যদি আপনার দেশের প্রতি মানুষের প্রতি কমিটমেন্ট থাকে তাহলে আমরা তো আমাদের দলীয়